বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেশের ক্লান্তি লগ্নে কোভিড-19 জনিত এই রোগের কারণে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বেই যে মহামারী দুরারোগ্য রোগ সৃষ্টি হয়েছে, এ কারণে আরও সারা বাংলাদেশ শিক্ষার্থীদের যে শিক্ষার সমস্যা হচ্ছে বা শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের যে শিক্ষার ব্যাঘাত ঘটেছে, তারই ধারাবাহিকতায় চণ্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছি। প্রধান শিক্ষকের দিক নির্দেশনা অনুসারে এবং প্রধান শিক্ষকের কথা মতো আমরা মিটিং করে প্রধান শিক্ষক সহ মিটিং করে আমরা অনলাইন ক্লাসের সিদ্ধান্তে গিয়েছি। শিক্ষার্থীদের যে পড়াশোনার সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং এই ক্লাসগুলো শিক্ষার্থীরা বাড়িতে দেখবে, দেখে পড়াগুলো এগিয়ে যাওয়ার জন্য সিলেবাস অনুযায়ী। আমি মোজাম্মেল হোসেন হীরা, সহকারী শিক্ষক, চণ্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমি আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হলো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের ক্লাসে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি দুটা পদ্য এবং গদ্য, দুটা গল্প, একটা গল্প একটা কবিতাই আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর। এর মধ্যে আমি পাখি, আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী যখন গদ্য খুলবে 5 নম্বরে দেখবে পাখি গদ্যটা আছে লীলা মজুমদারের পাখি কবিতাটা সম্পর্কে আলোচনা করব এবং এই পাখি গল্পটা লিখেছে লীলা মজুমদার। তাহলে আমরা নৈর্ব্যক্তিক শিক্ষার জন্য লীলা মজুমদারের জন্মসাল, মৃত্যুসাল, বিশেষ বিশেষ দিক কী আছে সেগুলো আমরা আগে পড়ে নেব। বা তোমরা তোমাদের বাড়িতে পাঠ্যপুস্তক খুললে, বাংলা বইটা খুললে দেখবে যে গল্পের পরেই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি দেওয়া আছে। এখন লেখক পরিচিতি আমরা আলোচনা করতে গেলে আমরা দেখছি লীলা মজুমদার কত সালে জন্মগ্রহণ করেছে, নৈর্ব্যক্তিক হতে পারে। লীলা মজুমদার কত সালে জন্মগ্রহণ করেছে? 26শে ফেব্রুয়ারি 1908 খ্রিস্টাব্দে লীলা মজুমদার জন্মগ্রহণ করেছে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতা বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেছে। এরপরে লীলা মজুমদারের বিশেষ বিশেষ কাব্যগ্রন্থ, কবিতা, তারপরে গল্প, উপন্যাস, এগুলো তো থাকবেই। এর মধ্যে আমাদের বিশেষভাবে নৈর্ব্যক্তিক থাকতে পারে লীলা মজুমদার কত সালে মৃত্যুবরণ করেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কারণ আমরা 5 এপ্রিল 2007 সালে লীলা মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্যায়ে লেখক পরিচিতির পরে আমি তোমাদেরকে পাখি গদ্যটির, গল্পটির সারমর্ম, পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাস করতে গিয়ে দেখা যাচ্ছে ক্লাসে আমরা যেভাবে আলোচনা করতে পারতাম, যেভাবে আমরা ক্লাসে পরিপূর্ণ সময় পেতাম, সে সময়টা হয়তো আমরা পাচ্ছি না। সেই সুবাদে আমরা যেই অনলাইন ক্লাসে যতটা সময় নেওয়া দরকার অতটা সময়ের ভিতরে শেষ করতে হবে, সেজন্য হয়তোবা আমরা সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি। আমি বিষয়বস্তুটা তুলে ধরবো তোমাদের সামনে। পাখি গল্পটাতে মূল বিষয়বস্তুটা কী ছিল? পাখি গল্পটাতে মূল বিষয়বস্তুটা ছিল, এ গল্পের চরিত্রে রয়েছে, আমরা দেখছি কুমু, লাটু, একটি বুনো হাঁস। এখন কুমু কি? কুমু এ গল্পের মূল চরিত্র। সে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে, সামনেই তার পরীক্ষা, অথচ সে পড়াশোনা করতে পারতেছে না, তার সুচিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না বা তাকে কেউ সুস্থ করার জন্য সেভাবে এগিয়ে আসছে না। সেজন্য সে খুব দুশ্চিন্তায় ভুগছে যে আমি একই ক্লাসে পড়ে থাকবো, অথচ আমার অন্য ক্লাসমেটরা, সহপাঠীরা অন্য ক্লাসে উঠে যাবে। এখন এই দুশ্চিন্তা সে বিভোর হয়ে গেছে। এক সময় সে তার একটা দিদির বাসায় খোলা জায়গায় বা ছাদের উপরে উন্মুক্ত বাতাসে ঘুরতেছে এবং চিন্তা করতেছে যে আমি পড়াশোনা করতে পারতেছি না, আমার অসুস্থতার কারণে আমার অন্য ক্লাসমেটরা অন্য ক্লাসে উঠে যাবে, আমি পড়ে থাকবো। এই চিন্তাধারার মধ্য দিয়ে হঠাৎ করে সে দেখলো একটা পাখি। তোমাদের যে এই পাখি গল্প, সেই পাখির
চরিত্রটা এখন তুলে ধরতেছি। এই পাখিটা দেখে সে পাখিটাকে মানে একটু যেভাবে পাখিটাকে মানুষকে কাছে গিয়ে ধরতে যাইতেছে বা পাখিটাকে একটু কি খোঁচা দিতে যাইতেছে, কিন্তু পাখিটা উঠতেছে না। তখন সে ভাবলো কি পাখিটা উঠতেছে না কেন। সে মানে পাখির কাছে যেতে 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 কাছে গিয়ে দেখলো পাখি উঠতে পারতেছে না। পরে সে পাখিটাকে ধরে দেখলো যে একজন শিকারীর কবলে পড়ে পাখিটা আহত হয়ে সেখানে পড়ে আছে। শিকারীর কবলে পড়ে পাখিটা যখন আহত হয়ে পড়ে আছে, তখন কুমু ভাবলো না পাখিটাকে কি সুস্থ করে তোলা দরকার, তাকে আবার উন্মুক্ত আকাশে ডানা মেলে উঠতে দেওয়ার। যে পাখি তো মুক্ত আকাশেই থাকে, মুক্ত আকাশে উড়ে বেড়ানোই পাখির স্বভাব, এটা তাদের চরিত্র, এটাই তাদের মনো আনন্দ। এখন সেম একই কথাটা কুমু নিজে ভাবলো যে ওকে আমি মুক্ত আকাশে উড়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। সে সুবাদে এবং তার আর একটা সহপাঠী লাটুরকেও সে ডাকলো, এবং লাটু এবং কুমু দুজনে একসঙ্গ হয়ে একসাথ হয়ে কী করলো, পাখিটাকে সেবা যত্ন করলো। আর সেবা যত্নর ফলে পাখিটা সুস্থ হয়ে পড়লো, এবং দুজনে কুমু এবং লাটু ওই পাখিটাকে আবার কি সুন্দর জীবন দিল, বাঁচার অনুপ্রেরণা দিল। আর তোমাদের এই গল্পের সাথে কুমুর যে অসুস্থতা সেটার মিলটা কোথায় সেটা এখন বলতে যাচ্ছি। সেটার মিলটা হলো পাখি যেরকম অসুস্থ হয়ে পড়েছিল, কুমু এবং লাটু তাকে সুচিকিৎসা দেওয়ার কারণে, সচেতন করার কারণে, বা তাকে কি ভালো একটা চিকিৎসা দিয়েছে, সেবা যত্ন করেছে, সেই সুবাদে পাখিটা সুস্থ হয়েছে। ঠিক তেমনি যদি কুমুকে কেউ ভালো করে একটু কি চিকিৎসা দেয়, ভালো করে একটু যত্ন করে, একটু আয়েস দেয়, আরাম দেয়, তাহলে সে আবার সুস্থ হয়ে উঠবে, সে আবার পরীক্ষা দিতে পারবে, সে তার পড়াশোনা আবার চালিয়ে যেতে পারবে, এবং সে তার অন্যান্য ক্লাসমেটদের সাথে, অন্যান্য সহপাঠীদের সাথে পরীক্ষায় ভালো ফলাফল করে অন্য ক্লাসে চলে যেতে পারবে। এই পাখি গল্পে আর আমাদের পাখি গল্পের কুমুর যে মন মানসিকতা সৃষ্টি হয়েছে, পাখিকে সুস্থ করে তুলে নিজে সুস্থ হওয়ার যে অনুপ্রেরণা তার ভিতরে সৃষ্টি হয়েছে এই গল্পে, সেটাই মুখ্যভাবে আমাদেরকে বুঝিয়েছে। তো আমি সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা অবশ্যই পাখি গল্পটা বাড়িতে, পুরো গল্পটা বাড়িতে দুবার অন্তত পড়বে। দুবার পড়ার পরে তোমরা কি করবে, তোমরা পাঠ পরিচিতিটা পড়বে, লেখক পরিচিতিটা পড়বে, এবং এই গল্পে যদি তোমাদের বুঝার কোনো কিছু বাকি থাকে বা কোনো কিছু না বুঝো, তাহলে অবশ্যই আমাদের যে ক্লাসটা ছাড়া হবে অনলাইনে স্কুলের পেজে, স্কুলের আইডিতে, সেখানে তোমরা কমেন্টে লিখবে আমার ক্লাসের নিচে আমার সমস্যা কী বা তোমাদের কি বুঝার আছে সেটা লিখবে। আর না হয় সেখানে আমাকে শেয়ার করে দেওয়া হবে, আমার আইডিতে মেসেঞ্জারে লিখবে। ঠিক আছে, আমার আইডিতে মেসেঞ্জারে গিয়ে কী সমস্যা, কোন গল্পের, কোন কবিতার কী সমস্যা আমাকে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। এগুলো আমার প্রথম দিকের ক্লাসটা আমার গদ্য। এরপরে আমি আলোচনা করতে যাচ্ছি একটা কবিতার একটা আমাদের সাধারণত যে কোনো বাংলা বইয়ে গদ্য পদ্য দুটো বিষয় থাকে, এবং আমি এই পদ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা পাঠ্যপুস্তক খুলে দেখবে 3 নম্বরে রয়েছে আমার বাড়ি। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই এখন কবিতায় চলে যাও। কবিতায় আমার বাড়ি জসিমউদ্দিনের কথা বললেই তো সেই পল্লী কবি জসিমউদ্দিন, যাকে পল্লী কবি বলে আখ্যায়িত করা হয়েছে বা পল্লী কবি বলে সবাই চিনে জানে। কারণ সে পল্লী গ্রামের মাঠ ঘাট, পুকুর, পাতালতা, পাহাড় পর্বত ইত্যাদি নিয়েই তিনি কি বেশিরভাগ তার কবিতা, গল্প, উপন্যাসে ছড়িয়ে দিয়েছে আমাদের মধ্যে। ছোট গল্প, নাটক, নাট্যকার সব কিছুতেই, সেই জন্য জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। এখন জসিমউদ্দিন নৈর্ব্যক্তিকের জন্য আমরা পড়তে পারি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করে। 1903 সালে জসিমউদ্দিন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করে। তার বিশেষ গল্পের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, কাব্যগ্রন্থ, রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক রয়েছে বেদের মেয়ে, শিশুদোষ রচনা রয়েছে হাসু, রয়েছে ডালিম কুমার। এই পর্যায়ে আমরা আমাদের গ্রাম, যে গ্রাম বলতে তোমরা তো সবাই বুঝো শহরের বসবাস এবং গ্রামের বসবাসের মধ্যে যে পার্থক্য, সেগুলো আমরা পল্লী কবি জসিমউদ্দিনের
কবিতার মধ্যে, গল্পের মধ্যে আমরা খুব পেয়ে থাকি। সেই সুবাদে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য পল্লীকবি জসিমউদ্দিনের একটা রচনা, সেটা হলো আমার বাড়ি। আমার বাড়ি এই গল্পে তোমরা গল্পটা যখন পড়বে তোমরা দেখতে পাবে সাধারণত যে জসিমউদ্দিন তার একটা প্রিয় মানুষকে, তার যে কোনো একজন বন্ধুকে অথবা প্রিয়তমাকে তার বাড়িতে কি আমন্ত্রণ করেছে, দাওয়াত দিয়েছে আসার জন্য। সে যখন আসলো তখন জসিমউদ্দিনের বন্ধুত্বের যে উদারতা এবং বন্ধুত্বের যে গভীরতা, সে তার কি ওই বন্ধুটাকে, ওই প্রিয়জনকে, ওই প্রিয় মানুষটাকে বুঝিয়েছে। যতটা মানুষ করতে পারে কবি এখানেই ততটাই করেছে। কবি এখানে প্রিয় মানুষটি গ্রামে আসার পরে গ্রামের চারপাশ ঘুরে দেখিয়েছে। গ্রামের লতা পাতায় ঘেরা সবুজে শস্য শ্যামলা, আমাদের ফসলের ভরা মাঠ, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, সব কিছু দেখিয়েছে। বন্ধু খুব আনন্দে এই কবির সাথে পুরো গ্রাম, পুরো আমাদের যে গ্রামের ঐতিহ্য সব কিছু দেখেছে, উপলব্ধি করেছে। এখানে শুধু তাই নয়, এখানে কবির আরও মমত্ববোধ এবং কবির খুব উদারতা সৃষ্টি হয়েছে। কোথায়? আমরা জানি বাঙালি সবসময় আপ্যায়নে খুব এগিয়ে। আপ্যায়নের বিষয়টা হলে শুধু যে দাওয়াত দিয়েছে, বন্ধুকে গ্রাম দেখতে বলেছে, প্রিয়জনকে গ্রাম দেখতে বলেছে, প্রিয় মানুষটাকে গ্রাম ঘুরে দেখাবে, শুধু তাই নয়, এখানে খুব আপ্যায়ন করেছে। কী আপ্যায়ন করেছে? খাওয়া দাওয়ার ব্যাপারেও কৃপণতা দেখায়নি। কবি এখানে যতটা পারে তার গ্রামের পুকুর থেকে উঠিয়ে তাজা মাছ, তারপরে গামছা দিয়ে ঢাকানো দধি খাওয়িয়েছে, চেঁড়া খাওয়িয়েছে তার সেই আমন্ত্রিত বন্ধুকে বিন্নি ধানের খই। গ্রামের এই ঐতিহ্য সম্পূর্ণ এই গ্রাম্য খাওয়াগুলো পেয়ে কবির বন্ধু খুব খুশি হয়েছে, খুব আনন্দ হয়েছে তাদের মধ্যে। এই কারণে শুধু যে তার বন্ধুই তার জন্য শুধু দেখিয়েছে, করিয়েছে তাই নয়, পুরো পরিবারের মা, বোন, ভাই যারা ছিল সবাই কবির প্রতি খুব আন্তরিকতা দেখিয়েছে, কবির বন্ধুর প্রতি খুব আন্তরিকতা দেখিয়েছে। এখন হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের সাথে একজন বন্ধু যে আমাদের বাসা যায়, আমাদের বাবা মা বকা দিবে না। বাবা মা কখনো এমন হবে না যে কি একজন বন্ধু যদি তোমার সাথে তোমার বাসা যা, তবে হ্যাঁ, সে বন্ধুটা অবশ্য ভালো হতে হবে। কোনো খারাপ বন্ধুকে বাড়িতে নেওয়া যাবে না, কোনো খারাপ বন্ধুকে তুমি সঙ্গ দিতে পারবে না। কারণ একটা কথা আছে, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সেই সুবাদে আমি প্রিয় শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরাও বন্ধুত্ব করে না বা বন্ধু নেই এই পৃথিবীতে এমন কোনো লোক নেই। তো তোমরাও করতে পারো, তোমাদের বাড়িতে দাওয়াত দিতে পারো, তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো, তুমি ওদের বাড়িতে যেতে পারো, ও তোমাদেরকে আবার দাওয়াত দিবে, যাবে। কিন্তু আমার বাড়ি কবিতা জসিমউদ্দিন যেটা বলেছে, কি শুধুই দাওয়াত দিয়ে ঘুরে আসলে তাতেই নয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বাসায় যখন একজন মেহমান আসবে, অতিথি আসবে, অতিথি আপ্যায়ন করাও সুন্নত। অতিথি আপ্যায়ন করা সুন্নত ইসলামের দৃষ্টিতে। সেজন্য আমি বলতে চাচ্ছি, যদি তোমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন অতিথি আসতো, একটা খেজুর দিয়ে হলে আপ্যায়ন করতো, না হয় কি এক গ্লাস পানি দিয়ে হলেও আপ্যায়ন করতো, এবং অতিথিকে বাড়ি থেকে এগিয়ে দেওয়া, যাওয়ার সময় একটু এগিয়ে দেওয়াও কি সুন্নত। তাহলে আমরা যখন অতিথিকে আপ্যায়ন করবো এবং এই নিয়মকানুনগুলো মেনে চলবো, তাহলে আমরা দুটা দিকেই পেলাম। একটা হলো আমরা শিক্ষা পেলাম, সচেতনতা পেলাম, আরেকটা হলো আমরা নবীর সুন্নতটা পালন করতে পারলাম। এই সুবাদে আমি আমার সেই প্রিয় শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই পল্লীকবি জসিমউদ্দিনের আমার বাড়ি কবিতাটা পড়বে। আমি জানি পল্লীকবি জসিমউদ্দিনের প্রতিটা গল্প, কবিতা, কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প সব কিছু কিন্তু মজার। আমি অনেক পড়েছি, সেই সুবিধা আমি তোমাদেরকে বলবো, পড়ো। তোমাদের শ্রেণী অনুযায়ী, তোমাদের বয়স অনুযায়ী, মেধাক্রম অনুযায়ী তোমরা যতটা পারবে ততটা পড়বে। সাধারণত পাঠ্যপুস্তকে যেই কবিতাগুলো, গল্পগুলো আছে সেগুলো পড়বে। আমি এই আশাবাদ ব্যক্ত করে বা আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করবে। অবশ্যই যে একটা গল্প আর একটা কবিতা, একটা গদ্য, একটা পদ্য আলোচনা করেছি, এই দুইটা গদ্য এবং পদ্য তোমরা আগে শুনবে। যাদের বাড়িতে অ্যান্ড্রয়েড সেট আছে তোমরা আগে শুনবে, না থাকলে পাশে যার বন্ধু বা বান্ধবী বা বড় ভাই
কাকা যাটা যাদের আছে ওদের ফোন থেকে যে আমাদের স্কুলে আমাদের ক্লাস দিয়েছে আমাদেরকে একটু দেখার সুযোগ করে দেন। দেখবে, আগে শুনবে, তারপরে তোমরা নিজে পাঠ্য বইয়ে পড়বে, 2-3বার পড়বে, এরপরে সুন্দরভাবে আমি জানি তোমাদেরকে যতটা দিতে পেরেছি দিয়েছি, কারণ আমাদের অনলাইন সিস্টেমে আমরা অতটা সময় নিতে পারতেছি না, তবু আমরা যতটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে দিচ্ছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, না হয় আমার আইডিতে তো শেয়ার করে দেওয়া হবে বা ট্যাগ করে দেওয়া হবে। আমার আইডিতে তুমি মেসেঞ্জারে জানাবে কোন গল্পের বা কোন কবিতা তোমার সমস্যা রয়েছে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। সকল শিক্ষার্থীর জন্য রয়েছে শুভকামনা, সকল অভিভাবকের জন্য রয়েছে শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোভিড-19 থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।